শহীদদের যে তালিকাটি হয়েছে সেটা কিন্তু একটা সরকারের নির্ধারিত, অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার নেওয়ার পর একটা নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তালিকাটি এসেছে। তো এখানে প্রথমে যখন আপনারা জানেন যে জাতিসংঘের যে রিপোর্টটি হয়েছিল সেখানেও কিন্তু 1400 এরকম অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি উল্লেখ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই তালিকাটি সম্পন্ন করেছি সেখানে এর বাইরে আমরা সম্ভবত সরকার গঠন করার পর 12 জনকে আমরা নতুন করে গ্যাজেটভুক্ত করেছি এবং কয়েকজনকে বাদও দেওয়া হয়েছে যারা আসলে জুলাই যোদ্ধা ছিলেন না, তারা জুলাইয়ের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে হয়তো মৃত্যুবরণ করেছেন অথবা অন্য কোনো দুর্ঘটনায় নিহত হয়েছেন, কিন্তু ভুলবশত তাদেরকে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সেটা যখন পরবর্তীতে আমরা মন্ত্রণালয় ডিটেক্ট করতে পারেন, আপনারা সকলেই জানেন যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, একটা নতুন অধিদপ্তর গঠন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক জুলাইয়ের আহত এবং শহীদদের এবং তাদের পুনর্বাসন, এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটু আসবো বিস্তারিতদের, যে অধিদপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের জানা দরকার। তো এই জন্য আমি বললাম যে শহীদদের তালিকাটা আসলে যেভাবে সম্পন্ন হওয়ার সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে দেখে আমরা হয়তোবা 1400 সব তালিকা সম্পন্ন করতে পারি না, কারণ এমন তো অনেকে থাকতে পারেন যারা সম্পূর্ণ পুরোপুরি এতিম। অনেকে আমরা দেখেছেন যে মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করে, তারাও কিন্তু আন্দোলনে যুক্ত ছিলেন। যাত্রাবাড়ি যে স্ট্যালিনগ্রাড, সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্ররা সেখানে যে পরিমাণ আপনার প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেটা কিন্তু এই আন্দোলন সফল হওয়ার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। একইভাবে 17 তারিখে আমি ওই সময় জেলে, জুলাইয়ের 17 তারিখ সম্ভবত প্রাইভেট ইউনিভার্সিটি তারা যে আন্দোলন গড়ে তুলেছিল রামপুরা অঞ্চলে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল। যেমনি করে আবু সাইদের মৃত্যুর ঘটনা, শহীদ হওয়ার ঘটনা, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল পুরো আন্দোলনটাতে। তো আমরা এখন যে জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের কর্মকাণ্ড আপনাদের সামনে কিছুটা তুলে ধরতে চাই। এইটি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটা পরিপূর্ণ একটা অধিদপ্তর এবং একজন ডেপুটি সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তিনি কিন্তু এই অধিদপ্তরটি আমাদের অধীনে এটাকে পরিচালনা করছেন এবং আপনারা কয়েকবার আমাদের মন্ত্রণালয়ে এসেছেন এবং আমরা দায়িত্ব নেওয়ার আগে থেকে এই অধিদপ্তরের কর্মকাণ্ড আপনাদের যারা সহযোদ্ধা অনেকেই সেখানে পরিচালনার দায়িত্বে ছিলেন, যারা ছাত্র প্রতিনিধি। এখন পুনর্বাসনের বিষয়টা আগে আসি। আহতদের যারা পুনর্বাসনের প্রয়োজন, আমরা কিন্তু 3টা ক্যাটাগরিতে তাদেরকে এ, বি এবং সি 3 ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করা হয়েছে এবং সকলেই কিন্তু পুনর্বাসন অথবা কর্মক্ষম হওয়ার যোগ্য নন। অনেকে এমনও আহত আছেন তাদের আর কোনোদিনও কর্মক্ষম তারা হয়ে উঠতে পারবেন না। এরকম যেরকম রয়েছে সেরকম পাশাপাশি অনেকে রয়েছেন যারা যেমন চোখ হারিয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, তাদেরকে আপনি কিভাবে পুনর্বাসন করবেন? এই বিষয়গুলা নির্ধারণ করার জন্য যে কাদেরকে কোন সেক্টরে, যেমন কেউ হয়তো বা পা হারিয়েছেন কিন্তু তার ব্রেইন কাজ করছে, চোখ কাজ করছে, তিনি কম্পিউটারে বসে কিন্তু অনেক কাজ করতে পারেন, কিন্তু তাকে তাহলে কি করতে হবে? ওটা আমাদের আইডেন্টিফাই করে তাকে ওই কাজের জন্য ট্রেনিং দিয়ে কর্মক্ষম করে তুলতে হবে। আবার কেউ হয়তো বা চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।